আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। ১৩ অধ্যায়ের সর্বশেষ যে টাইপটা, এটা নিয়ে চলো আজকে আমরা পড়াশোনা করি। কি বলছে দেখো তো, গ্রিন হাউস গ্যাস। এখন গ্রিন হাউস কি জিনিস, আবার এটার গ্যাসগুলো কি জিনিস? গ্রিন হাউস গ্যাস বলতে এরকম বুঝায় যেগুলোর কারণে, গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি? কাচের তৈরি ঘর বুঝি, তাই না? কাচের তৈরি এরকম ঘর যেগুলো হচ্ছে আমাদের শীত প্রধান দেশগুলোতে তৈরি করা হয়। কি জন্য তৈরি করা হয়? কারণ এই ঘরগুলোর ভিতরে হচ্ছে তোমার গাছপালা উৎপাদন করতে সাহায্য করে। যে সকল উদ্ভিদ তোমার শীতের কারণে জীবনযাপন করতে পারতেছে না, বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতেছে না, ফুল ধারণ করতে পারতেছে না, এরকম উদ্ভিদগুলাকে তোমার হচ্ছে উষ্ণ আবহাওয়ায় এখন রাখতে হবে। এখন তুমি যে জায়গাটায় থাকো ওখানে তুষারপাত ঘটতে থাকে, তুমি কিভাবে এখন উষ্ণ জায়গা পাবা? সবসময় হচ্ছে তুষার পড়তে থাকে। সেক্ষেত্রে তুমি গ্রিন হাউসটা তৈরি করতে পারো, কাচের তৈরি একটা ঘর, যে ঘরের ভিতরে আমরা জানি দিনে সূর্য তো উঠবে, তুষারপাত ঘটলেও ওখানে দিনের কিছু একটা সময় হচ্ছে তোমার সূর্য ওঠে। ওই সূর্যের আলোটা বা তাপ যখনই এই গ্রিন হাউস গ্যাসের ভিতর গ্রিন হাউস ঘরের ভিতর প্রবেশ করতেছে, গ্রিন বলতে সবুজ আর হাউস বলতে এই যে ঘরটা, তাহলে এখানে সবুজ ঘরের ভিতর যখন প্রবেশ করতেছে তখন কি হইতেছে, ওই জায়গাটা উত্তপ্ত হচ্ছে, কিন্তু ওই তাপটা আবার বেরোয় যেতে পারে না। যার কারণে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে উপকারী এই দিকটার কারণেই, কারণ হচ্ছে তাপটা তোমার ভিতর প্রবেশ করতেছে কিন্তু বের হয়ে যাচ্ছে না, তাহলে ওই জায়গাটা কি ওয়ার্ম থাকতেছে, তাহলে উষ্ণ থাকার কারণে ওইখানে উদ্ভিদগুলা সুন্দরভাবে তাদের কার্যাবলী সম্পন্ন করতে পারতেছে। তাহলে এই যে উপকারী একটা জিনিস গ্রিন হাউস, এরকমই উপকারী একটা জিনিস হচ্ছে বা পর্দা আমাদের পৃথিবীর চারপাশে হচ্ছে পরিবেষ্টিত আছে। এখন এই যে পরিবেষ্টিত আছে, সূর্যের আলো যখন পৃথিবীতে প্রবেশ করতেছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো সম্পন্ন হচ্ছে সূর্যের আলোর কারণে, কিন্তু ওই সূর্যের তাপটা আবার বের হয়ে যাইতে পারতেছে না এই গ্রিন হাউস গ্যাসটার কারণে। গ্রিন হাউস গ্যাসের ভিতরে আমরা ক্ষতিকর গ্যাসগুলা দেখতে পাই, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে তোমার মিথেন, এগুলো কিন্তু আমাদের ক্ষতিকর গ্যাস। এই ক্ষতিকর গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলতে পারি আমরা। তাহলে গ্রিন হাউস গ্যাস আবার কি করে, বা অতিবেগুনি রশ্মিটাকে আমাদের পৃথিবীর বাইরে কিন্তু একটা ওজোন স্তর আছে, অক্সিজেনের একটা লেয়ার আছে, যেটা কি করে তোমার অতিবেগুনি রশ্মিটাকে পৃথিবীর ভিতরে আসতে বাধাগ্রস্ত করে। কিন্তু গ্রিন হাউস গ্যাস ওই ওজোন স্তরটাকে ছিদ্র করে ফেলে, বা ওই অক্সিজেনগুলোকে অক্সিজেনের ও স্তর বলতে ওজোন স্তর বলতে অক্সিজেন, অনেক অনেক অক্সিজেন হচ্ছে এখানে আমরা দেখতে পাই। তাহলে এই যে এগুলাকে কি করবে, তোমার হচ্ছে ভেঙে ফেলবে, বা অক্সিজেনগুলোকে নিয়ে চলে আসবে, ওগুলোর সাথে যৌগ তৈরি করে বের করে নিয়ে আসবে। তাহলে ওই জায়গাটা ছিদ্র হয়ে গেল, তখন কিন্তু অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারতেছে। আর এখানে কি হচ্ছে, আমাদের জন্য যেটা ক্ষতিকর, আমাদের জন্য ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ঘটাইতে পারে। তাহলে এই যে গ্রিন হাউস গ্যাসগুলা, এগুলার ক্ষেত্রে আমরা যদি দেখি, অক্সিজেন কিন্তু একটা উপকারী গ্যাস। অক্সিজেন কই দেখো তো, অক্সিজেন যেহেতু আছে, এই দুইটা অপশনকে আমরা এখান থেকে বাদ দিতে পারি। দেখো অক্সিজেন উপকারী গ্যাস, এটা গ্রিন হাউস গ্যাস না। আমাদেরকে জিজ্ঞেস করছে গ্রিন হাউস গ্যাস কোনগুলা, তাহলে এই যে কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, এগুলা হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, 2 নাম্বারটা এখানে সঠিক বলতে পারবো। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে, তার গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে তোমার পৃথিবীতে উত্তপ্ত হয়ে যাচ্ছে, এটার ফলে কি কি হয় দেখো তো। পৃথিবী যদি উত্তপ্ত হইতে থাকে, সেক্ষেত্রে আমরা জানি আমাদের উত্তর আর দক্ষিণ মেরুতে কি থাকে, বরফ থাকে। এখন ওই যে বরফগুলা, অথবা হিমালয়ের গাত্রে যে বরফগুলা জমে আছে, ওই বরফ গলে কি হয়, পানি হয়ে যায়। তাহলে বরফগুলা গলে যদি পানি হইতে থাকে, সেক্ষেত্রে সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বেড়ে যাবে। কি জন্য, ওই পর্বত থেকে যদি বরফ গলে গলে চুইয়ে চুইয়ে তোমার পানি পড়তে থাকে, সেক্ষেত্রে ওর নিচে যে জলাশয়টা থাকবে সেটার লেভেল অবশ্যই বেড়ে যাবে, এটা বলাই যায়। তাহলে সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বেড়ে যাবে, গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাবো। তারপরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে, পুরো পৃথিবীর এনভায়রনমেন্টটা কি হবে, ওয়ার্ম হইতে থাকবে। তাহলে বৈশ্বিক উষ্ণতাও এখানে বৃদ্ধি পায়, এটাও আমরা বলতে পারি। এরপরে ভূমির লবণাক্ততা বেড়ে যাবে। ভূমির লবণাক্ততা বাড়বে বলতে তুমি এখন ভাবতেই পারো যে সমুদ্রের পানির উচ্চতা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে সমুদ্রের পানি তো লবণাক্ত, তাহলে লবণাক্ত পানি বেড়ে যাচ্ছে, তাহলে ওই জায়গার যে ভূমিটা, ওখানে লবণাক্ততা বাড়তে পারে। ওইখানে দক্ষিণাঞ্চলে যেরকম বাংলাদেশে বঙ্গোপসাগর থাকে, ওখানের মাটিতে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে লবণ পাওয়া যায়, কিন্তু এটা ওই দিকের মাটিতে মনে করো বাড়লো। কিন্তু এইদিকে যখন আমাদের উত্তরাঞ্চলে যারা দেখতে পাই, ওদের কিন্তু আবার তোমার
এই যে খনিজ লবণের ঘাটতি দেখা দেয় ওদের ক্ষেত্রে, আমরা থাইরয়েডের যে রোগগুলা আমরা যেরকম গলগণ্ড হইতে ওদের ক্ষেত্রে বেশি দেখি, তাহলে ওই জায়গার ভূমির লবণাক্ততা তো বাড়তেছে না। তাহলে গ্রিন হাউসের ফলে লবণাক্ততা বেড়ে যাওয়াটা এটা আমরা এক্সাক্ট বলতে পারি না। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে আমরা সঠিক বলবো। এরপরে কি বলছে দেখো তো, জৈব বৈচিত্র্য সংরক্ষণের উপায়। এখন জীব বৈচিত্র্য, যেটা আমরা জানি বিভিন্ন প্রজাতির জীব আছে পৃথিবীতে, এখন এই যে জীবগুলা এটা সংরক্ষণ করতে হবে আমাদেরকে। কিভাবে আমরা সংরক্ষণ করতে পারবো? অবশ্যই জনগণকে এই ব্যাপারে কিছুটা জ্ঞান দিতে হবে যে কোন জীবটাকে আমরা মানে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা লাগবে, কোন জীবটা হচ্ছে তোমার অধিক পরিমাণে আছে যেটা তোমার জন্য ক্ষতি করে, এটাকে তোমার হত্যা করলেও সমস্যা নাই। তাহলে এরকম জ্ঞানটা হচ্ছে দান করার মাধ্যমে, মানে ওইটাকেই বুঝাইছে যে জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা। এখন শিক্ষার মূল উদ্দেশ্য কি? তুমি সবকিছু সম্বন্ধে কিছুটা জ্ঞান বা হিতাহিত জ্ঞানটা রাখা। তুমি মনে করো কোথাও ঘুরতে গেছো, একটা সাপ তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, যেটা কোনো বিষাক্ত সাপ না, মানে ও হচ্ছে মানুষের ক্ষতিও করে না, সেক্ষেত্রে তুমি যদি ওই সাপটাকে মেরে ফেলো, এটা তো প্রকৃতির জন্য একটা ক্ষতির কারণ হবে। মানে প্রকৃতি এইটার কারণে কিন্তু মানে প্রতিটা জীব প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই জায়গায় তুমি সাপটাকে বিনা কারণে মেরে ফেললা, এটা হচ্ছে প্রকৃতিতে একটা বিরূপ প্রভাব ফেলবে। তাহলে জনগণকে অবশ্যই শিক্ষিত করতে হবে কোন জীবটা আমাদের সংখ্যায় অনেক কম, যেটাকে আমাদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে, এরকম ভাবে তোমাকে হচ্ছে ওই শিক্ষাটা গ্রহণ করতে হবে। তাহলে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারবো। এরপরে দেখো, এটা একটা গ্রিন হাউস গ্যাস, তাই না? একটু আগে কিন্তু আমরা দাগাইছিলাম এটার উৎপাদন বাড়ানো। গ্রিন হাউস গ্যাসের উৎপাদন আমরা কেন বাড়াতে যাব, যেখানে গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর? তাহলে তো এটা জীবনেও হবে না, কারণ সংরক্ষণের জন্য আমরা গ্রিন হাউস গ্যাস বাড়াবো না। এরপরে পরিবেশ নীতিকে যথাযথ অনুসরণ করা। হ্যাঁ, পরিবেশের যে নীতিগুলা, মানে কোন জায়গায় কি, কোন পরিবেশে কিরকম মানে অবস্থা তৈরি করতে হবে, বা কিভাবে তোমাকে ওই জায়গায় মানে থাকতে হবে, বা পরিবেশটাকে কিভাবে ট্রিট করতে হবে, ওই জায়গাটায় পরিবেশ নীতি যথাযথভাবে তুমি যদি মেনে চলো, তাহলে হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যাবে। তাহলে আমরা 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক বলতে পারতেছি, তাই না? 1 আর 3 নাম্বার। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, মিস্টার করিম একজন কাঠ ব্যবসায়ী, তিনি প্রচুর পরিমাণে গাছ কেটে পরিবেশ দূষণ করছে, এইদিকে জনসংখ্যা বিস্ফোরণের কারণে বাংলাদেশ আজ হুমকির সম্মুখীন। হ্যাঁ, এখন যারা কাঠ ব্যবসা করে ওরা তো গাছ কাটতেই থাকে, কিন্তু এরকম নিয়ম যে তুমি একটা গাছ কাটলে 10টা গাছ বপন করবা, কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু আমরা কাউকে করতে দেখি না। তাহলে এই যে কাঠ ব্যবসায়ী, উনি কি করতেছে? কাঠ কাটতেছে। গাছ কাটা বা কাঠ কাটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর একটা জিনিস, যেটা প্রকৃতির জন্য বিরূপ প্রভাব ফেলবে। এরপরে জনসংখ্যা বিস্ফোরণের কারণে, আমরা জানি বাংলাদেশে হচ্ছে অধিক জনসংখ্যার একটি দেশ। বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে মানে এত জনসংখ্যার কারণে এখন কিন্তু হচ্ছে ওর যে প্রাকৃতিক পরিবেশগুলা, সবকিছু প্রাকৃতিক পরিবেশ, তারপরে বাতাস বলো, মাটি বলো, সবকিছুই হচ্ছে দূষণের দিকে যাচ্ছে, কারণ এত জনসংখ্যার কারণে বিরূপ প্রভাবটা পড়তেছে। তাহলে মিস্টার করিমের যে কৃতকার্য, মিস্টার করিমের মানে গাছ কাটার ফলে বা পরিবেশ দূষণ যে করতেছে, এই কৃতকার্যের ফলে কি হবে? মাটির গুণাগুণ নষ্ট হবে। হ্যাঁ, মাটির গুণাগুণ তো আমরা এখানে নষ্ট হইতে দেখবো, কারণ অনেক অনেক গাছ যদি তুমি কেটে ফেলো, তাহলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। গাছ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নিয়ে নেয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন গাছ নিতে পারতেছে না, গাছ কমে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, কারণ এই ক্ষতিকর গ্যাসটা প্রাণীগুলোর জন্য তো এই কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর, তাহলে ক্ষতিকর গ্যাসটা উদ্ভিদ অ্যাবজর্ব করে নিতে পারতেছে না বা পর্যাপ্ত সেই পরিমাণ উদ্ভিদ নাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। হ্যাঁ, আমরা জানি উদ্ভিদের সাথে কিন্তু তোমার বৃষ্টিপাতটা রিলেটেড, মানে বেশি গাছপালা থাকলে বেশি বৃষ্টিপাত হয়। এখন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু গাছ যদি কমে যায়, বৃষ্টিপাতও কমে যাবে, মানে খরা দেখা দিবে, এরকম একটা মানে বিরূপ আবহাওয়া তৈরি হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারতেছি? সবগুলোই সঠিক বলতে পারতেছি। এরপরে কি বলছে দেখো তো, উদ্দীপকে উল্লিখিত ধরনের যে হুমকিটা, কিরকম হুমকি? ওই যে জনসংখ্যার বিস্ফোরণের কারণে যেই বিরূপ প্রভাবটা পড়তেছে বা হুমকির সম্মুখীন হচ্ছে, এখন এটা মোকাবেলার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, অবশ্যই সবাইকে যদি আমরা বলি যে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা সবাই একসাথে কাজ করো, পরিবেশ বাঁচানোর কাজ করো, তাহলে অবশ্যই সচেতন নাগরিক হিসেবে কেউ না কেউ এগিয়ে আসবে। এক্ষেত্রে আমাদের ক্ষতিকর প্রভাবগুলো থেকে কিন্তু আমরা রক্ষা পাইতে পারি। তাহলে পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, হ্যাঁ, এটা আমরা করতে পারি, কারণ জনগণ যদি সচেতন হয়, সেক্ষেত্রে জনগণ তার দেশকে অবশ্যই ভালোবাসে, আমাদের মা মাটি মাতৃভূমি, আমরা অবশ্যই তাকে রক্ষার কাজটা করব।
তারপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাসের উৎপাদন হ্রাস করতে হবে। হ্যাঁ অবশ্যই, এই যেগুলো যে গ্রিন হাউস গ্যাস, বিষাক্ত কতগুলো গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের থেকে কিন্তু কার্বন মনোক্সাইড আরো বেশি বিষাক্ত। তাহলে এই যে কার্বন মনোক্সাইড, তারপরে দাহ্য পদার্থ, এই যে মিথেনটা, এই সবগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যাদের উৎপাদন হ্রাস করতে হবে, তার মানে কমাইতে হবে। হ্যাঁ অবশ্যই, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাইলে তো আমাদের এটা আরো মানে বেনিফিট। এরপরে বিকল্প জ্বালানি হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তুমি যদি মনে করো জ্বালানি ব্যবহার না করে বা বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে জ্বালানি ব্যবহার না করে যদি আমরা সূর্য শক্তি ব্যবহার করি, সূর্য তো হচ্ছে তোমার মানে কোনোদিন শেষ হয়ে যাবে না, মানে সূর্যের আলোটা তো কখনো শেষ হবে না। সেক্ষেত্রে তুমি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারতেছো। সূর্য শক্তিটাকে কাজে লাগায় আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অন্যান্য জ্বালানি পুরানোর দরকার হচ্ছে না, আর ওইখান থেকে হচ্ছে তোমার বিষাক্ত গ্যাসও উৎপন্ন হচ্ছে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 3টা অপশন এখানে সঠিক বলতে পারি। তাহলে ঘ নাম্বারটা, তাই না? আশা করি তোমরা আজকে পর্বটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।